আলোচনা করছি আর কি আমরা। নাম্বার এটা 265। সো 11th এডিশনের বইটা গুগল ক্লাসরুমে আপলোড করে দেওয়া আছে। তোমরা ওই বইটা যদি ডাউনলোড করে নাও তাহলে তোমাদের মানে পেজ নাম্বারটাও তোমরা এক্স্যাক্টলি ফলো করতে পারবা। সো এটার আর্টিকেল নাম্বার 5.6 ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সার্কিট। সো দিস সার্কিট কল ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সার্কিট। সো তোমরা এই সার্কিটটার সাথে অনেকটা পরিচিত। আমরা লাস্ট টাইমে এই সার্কিটটার ডিসি অ্যানালাইসিস করা হয়েছে। এই জাতীয় সার্কিটের ডিসি অ্যানালাইসিস করে আমরা কারেন্ট এবং ভোল্টেজ গুলো বের করেছিলাম। এটাকে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সার্কিট বলে। সো এখন আমরা এই সার্কিটের এসি অ্যানালাইসিস করব। সো এসি অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যখন এসি অ্যানালাইসিস করি তখন আমাদের যে কোনো একটা মডেলকে ফলো করতে হবে। সেটা আরই মডেল, আর পাই অথবা টি মডেল অথবা হাইব্রিড মডেল। সো আমরা যেহেতু বয়েল স্টেট বই ফলো করছি এখন, সো বয়েল স্টেট বই সবগুলাই আরই মডেল, আর হাইব্রিড মডেল ওটা মানে কমপ্লিটলি ডিফারেন্ট আর কি। সো এটা আমাদের আরই মডেল, বয়েল স্টেট বুক মানে সবগুলাই আরই মডেলই আমরা ফলো করব। সো এখন আমাদের এই সার্কিটটার ক্ষেত্রে এই সার্কিটটা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সার্কিট, এটা 5.26 নাম্বার ফিগার, পেজ নাম্বার 265। সো এটার আমরা বায়াস এটাকে আমরা এসি অ্যানালাইসিস করব এবং আরই মডেল ফলো করব। সো আমরা গত দিনও যেটা বলছিলাম আর কি তোমাদের, যে এই কন্ডিশনটা আমাদেরকে মনে রাখতে হবে। এই কন্ডিশনটাকে আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা আরই মডেল অথবা যে কোনো মডেলই করব তখন আমার এই কন্ডিশনটা আমাকে মনে রাখতে হবে। আমি আজকে আবার এই কন্ডিশনটা বলি। The all model indicates only the BJT part. That means যে আরই মডেল বা যে কোনো মডেল শুধুমাত্র বিজেটিটাকে রিপ্রেজেন্ট করে। তার মানে এখানকার ব্লু কালারটাকেই রিপ্রেজেন্ট করবে, শুধুমাত্র বিজেটিটাকে রিপ্রেজেন্ট করবে। এটা আদার যে প্যারামিটারস গুলো আছে সার্কিটের সেটার উপরে আরই মডেল কোনো ইফেক্ট ফেলবে না। আরই মডেলটা শুধু এইটার ব্লু কালারটা আমার এখানে আরই মডেলটাকে প্রকাশ করবে। সো এই আরই মডেলে আমরা জানি আরই মডেলের প্যারামিটার হচ্ছে বিটা আরই, একটা রেজিস্ট্যান্স থাকে, একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স কারেন্ট থাকে যেটা হচ্ছে বিটা আইবি, আর একটা আর নট থাকে। যদিও আমরা আর নটটাকে বাদ দিতে পারি, আমাদের এই ম্যাথটাতে বই আসলে এটা দেখানো আছে তাই আমি তোমাদের দেখাচ্ছি। এটা আর নটটাকে তোমরা শুরু থেকেও বাদ দিতে পারো। সো আমাদের আরই মানে আরই মডেলের মোটামুটি দুইটা কমন প্যারামিটার হচ্ছে বিটা আরই, একটা রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা হচ্ছে বিটা আইবি। এই দুইটা প্যারামিটার। আর নট কখনো তুমি দিতেও পারো নাও দিতে পারো। ওকে, এটা আমাকে করতে হবে। দেন আমার যে আদার্স রেজিস্ট্যান্স থাকবে, অন্যান্য যে রেজিস্ট্যান্স থাকে আর সি বলো, আর বি বলো, আর ই বলো, সেই রেজিস্ট্যান্স গুলো থাকবে। সেটা আসলে বেস, কালেক্টর এবং অ্যামিটারের সাথে রেসপেক্টিভলি সেটা কানেক্ট হবে। বেজের সাথে যে বি এর সাথে আর বিটা কানেক্ট হবে, সি এর সাথে আর সিটা কানেক্ট হবে এবং ই এর সাথে আর ইটা কানেক্ট হবে। এটা আর একটা কন্ডিশন হচ্ছে ক্যাপাসিটর বিকাম শর্ট। ক্যাপাসিটরটা আমার শর্ট সার্কিট হয়ে যাবে। আমরা জানি এসি অ্যানালাইসিসের সময় এক্সসি মানে ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্সটা জিরো হয়ে যায়। ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্সটা জিরো হয়ে যায়। আমরা জানি এক্সসি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টুয়াইস পাই এফসি। ফ্রিকোয়েন্সি এবং ক্যাপাসিটরের ভ্যালু, ফ্রিকোয়েন্সির ভ্যালু যখন অনেক হাই হয়ে যায় তখন 1/ইনফিনিটি বলো আর বা 1/1 যদি আমি অনেক বড় একটা সংখ্যা দ্বারা ভাগ করি তখন দেখা যাবে আমাদের এটা খুব ছোট হয়ে যাচ্ছে, জিরোর কাছাকাছি হয়ে যাচ্ছে। তার মানে ক্যাপাসিটেন্সের রেজিস্টিভ পার্টটা জিরো হয়ে যাবে বা জিরোর কাছাকাছি হয়ে যাবে। সো ক্যাপাসিটর রেজিস্ট্যান্স যখন জিরো হয়ে যায় তার মানে এটা শর্ট সার্কিট। এই জন্য আমরা যখন এসি অ্যানালাইসিস করব তখন আমরা ক্যাপাসিটরটাকে শর্ট করে দেব। আচ্ছা, তারপরে একটা বলা হয়েছে ডিসি ভোল্টেজ সোর্স, এটা গ্রাউন্ড হয়ে যাবে। ডিসি ভোল্টেজ সোর্সটা আমার গ্রাউন্ড হয়ে যাবে, ডিসি ভোল্টেজ সোর্সটা গ্রাউন্ড হয়ে যাবে এবং এসি ভোল্টেজ সোর্সটা থাকবে আর ডিসি কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যাবে। ডিসি ভোল্টেজ সোর্স গ্রাউন্ড হয়ে যায়, ডিসি কারেন্ট সোর্স ওপেন হয়ে যায়। আর এসি ভোল্টেজ সোর্স, এইটাই যে এসি ভোল্টেজ সোর্স বা ইম্পিডেন্স, এসি ভোল্টেজ সোর্স মানে ভিআই এটা থাকবে বা ভি আউটপুট থাকবে, আর ইম্পিডেন্স তার মানে জেড আই এবং জেড নট এগুলো থাকবে।
ঠিক আছে, তাহলে আমি আবার একটু তোমাদের সামারাইজ করি। আমাদের এই মডেল সার্কিটটা, আর ই মডেল বলো আর পাই মডেল, এই মডেল সার্কিটটা শুধুমাত্র বিজেটিটাকে রিপ্লেস করে, শুধুমাত্র বিজেটিটাকে রিপ্লেস করে, এবং সার্কিটের অন্যান্য রেজিস্ট্যান্স সব থাকবে, ক্যাপাসিট্যান্স গুলা শর্ট হয়ে যাবে, ডিসি ভোল্টেজ সোর্সটা গ্রাউন্ড হয়ে যাবে, ডিসি কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যাবে, এসি ভোল্টেজ সোর্স বা এসির ইনপুট এবং আউটপুট ভোল্টেজ এগুলো থাকবে, এবং ইম্পিডেন্স মানে জেড আই এবং জেড নট এগুলো থাকবে। এটা হচ্ছে আমার কন্ডিশন, এটা আমাকে মনে রাখতে হবে। সো এখন আমি তাহলে এই সার্কিটকে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সার্কিটটাকে এখন আমি আর ই মডেলে কনভার্ট করব, আর ই মডেলে কনভার্ট করব। তো প্রথমে আমি আসলে আর ই মডেলের সার্কিটটা আঁকবো। প্রথমে আমি আর ই মডেল সার্কিটটা আঁকলাম, এই ব্লু কালার। প্রথম আমি আর ই মডেল সার্কিট আঁকলাম, ব্লু কালার হচ্ছে আর ই মডেল সার্কিট। তুমি চাইলে আর নটটা শুরুতেই বাদ দিতে পারো। ওকে, এখন এরপরে আমি সার্কিট অনুসারে আমার এই সার্কিটে দেখা যাচ্ছে বি পার্টের সাথে কি আছে, আমার বি পার্টের সাথে আছে হচ্ছে আর নট, মানে আর আই, আর ওয়ান, আর টু এবং সি ওয়ান। আমার বি পার্টের সাথে সরাসরি আছে আর ওয়ান, আর টু, সি ওয়ান এবং ইনপুট ভোল্টেজ আর ইম্পিডেন্স, ইনপুট ইম্পিডেন্স। সো আমার এখানে বি পার্ট, আমার এই আর ই মডেল সার্কিটের এটা হচ্ছে বি পার্ট, এটা হচ্ছে সি পার্ট, আর নিচের অংশটা হচ্ছে ই পার্ট, নিচের অংশটা হচ্ছে ই পার্ট। সো বি পার্টের সাথে কি আছে, আমার বি পার্টের সাথে আর ওয়ান আছে এবং আর টু আছে। সো আর ওয়ানটা বি পার্টের সাথে, তাহলে আমি আর ওয়ানটা দিয়ে দিলাম। এবং দেখো আর অন এর অপর প্রান্ত, অপোজিট সাইডটা আমার এই ভিসিসি, তার মানে ডিসি ভোল্টেজের সাথে কানেক্ট করা আছে। আর ওয়ান এর অপর প্রান্ত ভিসিসির সাথে কানেক্ট করা আছে। ভিসিসি যেহেতু ডিসি ভোল্টেজ, তার মানে এটা আমার গ্রাউন্ড হয়ে যাবে, যার কারণে আর ওয়ান এর অপর প্রান্তটা আমার গ্রাউন্ড লাইনের সাথে কানেক্টেড। আচ্ছা, অনুরূপ ভাবে আর টুটা আমার, এটা আর টু, অনুরূপ ভাবে আমার আর টু, এটা আর টুটার কি হবে, আর টুর অপর প্রান্তটা সরাসরি গ্রাউন্ড করা। সো আর টুটার অপর প্রান্তটা আমার গ্রাউন্ডের সাথে লাগানো। বি প্রান্তে আর টু এর একটা প্রান্ত বি সাইড আর একটা প্রান্ত হচ্ছে গ্রাউন্ড। আমি এখানেও আর টুর একটা প্রান্ত বি সাইড আর একটা প্রান্ত গ্রাউন্ড লাইনের সাথে কানেক্ট করে দিলাম। ওকে, এরপর এখন কি আসলো, আমার সি ওয়ান ক্যাপাসিটর, আমরা জানি শর্ট হয়ে যায়, ক্যাপাসিটর শর্ট হয়ে গেছে, সুতরাং ক্যাপাসিটরটা এখানে একটা ক্যাপাসিটরটাকে আমার শর্ট করে দিলাম। তারপরে আমি ভিআই ইনপুট ভোল্টেজ, এসি ইনপুট ভোল্টেজটা আমার থাকবে, ভিআই এসি ইনপুট ভোল্টেজটা আমার থাকলো, এটা হচ্ছে ভিআই এসি ইনপুট ভোল্টেজটা আমার থাকলো, এবং জেড ইনপুট ইম্পিডেন্স জেড আই আমার সেটাও থাকলো। ঠিক আছে, তাহলে আমি বি পার্টের প্যারামিটার গুলো এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আসবো আমি সি পার্টের সাথে কি কি আছে। ওকে, এই সি পার্টের কালেক্টরের সাথে কি কি আছে আমি সেই জিনিস দেখবো। এখানে কালেক্টরের সাথে দেখা যাচ্ছে একটা আর সি আছে। সো কালেক্টরের সাথে আমি আর সি দিলাম, আর আর সির অপর প্রান্তটা ভিসিসি, তার মানে একটা ডিসি ভোল্টেজের সাথে কানেক্টেড। আর সির অপর প্রান্ত ভিসিসি বা ডিসি ভোল্টেজের সাথে কানেক্টেড। আমরা জানি ডিসি ভোল্টেজটা গ্রাউন্ড হয়ে যাবে, সুতরাং আর সির অপর প্রান্তটা আমার এই গ্রাউন্ড লাইনের সাথে কানেক্টেড। আর সির অপর প্রান্তটা আমার গ্রাউন্ড লাইনের সাথে কানেক্টেড। আচ্ছা, ওকে, এখন আর সির আরেকটা কি আছে, সি টু, মানে আর এখানে ক্যাপাসিটর কালেক্টরের সাথে আমার আছে সি টু একটা ক্যাপাসিটর, কালেক্টরের সাথে সি টু ক্যাপাসিটর। আমরা জানি ক্যাপাসিটর শর্ট হয়ে যায়, সুতরাং আমি ক্যাপাসিটরটাকে শর্ট করে দেব, এবং ক্যাপাসিটরটাকে শর্ট করে দিলাম, এবং আউটপুট ভোল্টেজটা তো থাকবে, এই আউটপুটের এসি ভোল্টেজটা থাকবে, আউটপুটের এসি ভোল্টেজটা থাকবে, এবং আউটপুট ইম্পিডেন্স তো থাকবে। আউটপুটের এসি ভোল্টেজ থাকলো এবং আউটপুটের এসি ইম্পিডেন্স আমার থাকলো। ওকে, এখন এরপরে আসি আমার অ্যামিটার ই এর সাথে কি হবে। এই যে অ্যামিটার সাইড, যেটা এই যে অ্যামিটার, এটা তো ই, এই ই এর সাথে অ্যামিটারের সাথে কি হবে। দেখো এখানে অ্যামিটারের সাথে আমার একটা সিই আছে, সিই আছে। সো আমরা জানি ক্যাপাসিটর শর্ট হয়ে যায়, যদি সিইটা শর্ট হয়ে যায়, আর আমরা বোধহয় তোমরা ওয়ান ওয়ানে পড়ে আসছো, একটা রেজিস্ট্যান্সের সাথে প্যারালালে যদি শর্ট হয়, একটা রেজিস্ট্যান্সের প্যারালালে যদি শর্ট হয়, তখন রেজিস্ট্যান্সটা নিজেও শর্ট হয়ে যায়, রেজিস্ট্যান্সটাও শর্ট সার্কিটের মতো বিহেভ করে, বা সেই রেজিস্ট্যান্সটা থাকেই না ওখানে।
তার মানে আর ই এর সাথে একটা ক্যাপাসিটর প্যারালাল করা আছে এবং এই ক্যাপাসিটরটা যেহেতু শর্ট হয়ে যাবে, আমরা যখন এসি অ্যানালাইসিস করি ক্যাপাসিটর শর্ট হয়ে যায়, সুতরাং আমার আর ইটাও শর্টের মতোই বিহেভ করবে। তার মানে ই পয়েন্টটা আমার গ্রাউন্ড হয়ে যাবে, ই পয়েন্টটা সরাসরি গ্রাউন্ড। দেখো ই পয়েন্টটাকে আমি সরাসরি গ্রাউন্ড করে দিলাম, এই ই পয়েন্টটাকে সরাসরি গ্রাউন্ড করে দিলাম। তার মানে আমার আর ইটাও থাকবে না, সি ইটাও থাকবে না, আর ই এবং সি ইটা থাকবে না। ঠিক আছে, তোমাদের এখন দেখো আমার এই আর ই মডেল সার্কিটে কারো কোশ্চেন আছে কিনা, এটা কোনো একটা পয়েন্টে বুঝতে অসুবিধা হয়েছে কিনা। কারো কোনো একটা পয়েন্টে বুঝতে অসুবিধা হয়েছে কিনা। স্পেশালি দেখো আর ইটা কেন বাদ হয়ে গেল, আর ই অ্যামিটারের রেজিস্ট্যান্সটা কেন বাদ হয়ে গেল। স্যার বলো। স্যার আর এর এক প্রান্ত তো স্যার ইমিটারের এক প্রান্ত আছে হচ্ছে গ্রাউন্ডে, তো হ্যাঁ, ওই হিসাবে যদি স্যার কানেকশন দেই তাহলে স্যার আর সি এর প্যারালাল হবে। তারপর যদি স্যার সিটাকে দেখি, স্যার সি এর এক প্রান্ত ইমিটারের এক প্রান্ত গ্রাউন্ডে, তো সিটাকে যদি প্যারালালি দিই তাহলে তখন স্যার মানে ওইটা স্যার শর্ট হয়ে যাবে, মানে আর সি প্যারালালে শর্ট হবে। সেক্ষেত্রে তো স্যার আর সি আর ই দুইটাই বাদ যাওয়ার কথা না? আচ্ছা, তোমার কথা যে আর সিটা বাদ যাচ্ছে না কেন, যদি তোমার এই যে এই পয়েন্টটা যদি কোনোভাবে এখানে লাগানো থাকতো, এই পয়েন্টটা, এই ক্যাপাসিটার এই সি টুটার অপর প্রান্ত যদি কোনোভাবে এইখানে লাগানো থাকতো, তখন আর সিটাও বাদ হয়ে যেত। দেখো এখানকার সিটা, এখানকার ক্যাপাসিটরটা, এই যে সিই যেটা, এই ক্যাপাসিটরটা কিন্তু দুইটা প্রান্ত সরাসরি দুইটা মানে আর ই রেজিস্ট্যান্সের দুইটা প্রান্তের সাথে লাগানো, যার কারণে যখন আমার সিইটা শর্ট হয়ে যাবে তখন দেখা যাবে আর ইটা পুরো প্যারালালি শর্ট হয়ে যাবে। কিন্তু আরসির ক্ষেত্রে কিন্তু তা না, আরসির এক প্রান্তে ক্যাপাসিটর আছে, অপর প্রান্তে কিন্তু আর ক্যাপাসিটর নাই। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি তোমাকে? ঠিক স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আমার সার্কিটটা, আমার মডেল সার্কিটটা আঁকানো হয়ে গেল। তো তোমাদের জন্য আরেকটা যে ইনফরমেশন, যেটা পরীক্ষাতে যখন এই সার্কিট অ্যানালাইসিস মানে এসি অ্যানালাইসিস পরীক্ষাতে আসবে, তোমরা যদি এই মডেলটা আঁকাইতে পারো তখন তোমরা 50% মার্কস পেয়ে যাবা। শুধু ছবি আঁকতে পারলেই 50% মার্কস পেয়ে যাবা। আর বাকি 50% মার্কসটা ডিপেন্ড করে হচ্ছে তোমাদের ক্যালকুলেশনের উপরে। সো ক্যালকুলেশন উপরের সার্কিটটা দেয়া থাকবে, আমাদের ইকুইভ্যালেন্টটা বের করতে হ্যাঁ, হবে। তোমাকে উপরের সার্কিট দেওয়া থাকবে এবং নরমালি বলেও দেওয়া থাকবে যে এটা আরই মডেলটা ফলো করো, ফলো করে তোমরা ইনপুট ইম্পিডেন্স দ্যাট মিন্স জেড আই, আউটপুট ইম্পিডেন্স দ্যাট মিন্স জেড নট, এবং গেইন বের করো। গেইন মানে হচ্ছে ভি আউটপুট বাই ভি ইনপুট। তোমাদের এই তিনটা জিনিস বের করতে বলা হবে। অনেক সময় আবার বলা হয় কারেন্ট গেইন বের করার জন্য। বয়েল স্ট্রিট বই অবশ্য কারেন্ট গেইনটা বের করা না, সেদ্দা স্মিথ বই কারেন্ট গেইনটা বের করে দেখায়। সো কারেন্ট গেইনটা খুবই সিম্পল, আরো সহজ আর কি। তো তোমাদের তাহলে ছবিটা আঁকানো হলো, ছবিটা আঁকাইলেই তুমি 50% মার্কস পেয়ে যাচ্ছ। এরপরে হচ্ছে তোমাকে ক্যালকুলেশন করতে হবে তিনটা জিনিস: ইনপুট ইম্পিডেন্স দ্যাট মিন্স জেড আই, আউটপুট ইম্পিডেন্স দ্যাট মিন্স জেড নট, এবং ভোল্টেজ গেইন দ্যাট মিন্স আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ দ্যাট মিন্স ভি নট ডিভাইডেড বাই ভি আই। তো এই তিনটা জিনিস বের করতে হবে আমাদের। সো এখন আমি যদি, তাহলে আমি এখন একটু ক্যালকুলেশনের দিকে চলে যাব। ক্যালকুলেশন আমার ছবি আঁকানো শেষ, এরপরে আমরা ক্যালকুলেশনের পার্টটা দেখব। সো ক্যালকুলেশনের পার্টটা যখন দেখবো, দেখো আমার জেড আই ইনপুট ইম্পিডেন্স জেড আই, এই যে ইনপুট ইম্পিডেন্স জেড আইটা, তো এইখান থেকে যদি আমি ইম্পিডেন্স দেখতে চাই, তার মানে আমি রেজিস্ট্যান্সের পার্টটা দেখতে চাই, এই দিক থেকে যদি তাকাই, তাহলে তো আসলে অন অনে দেখে আসতো আমার সামনে কি সরাসরি তিনটা রেজিস্ট্যান্স পড়তেছে না, R1 R2 এবং বিটা আর ই। আমার এই তিনটাই রেজিস্ট্যান্স করতেছে এবং এই তিনটা রেজিস্ট্যান্সই প্যারালালে আছে। আমি যদি ইনপুট সাইড থেকে ইনপুট ইম্পিডেন্স দেখতে চাই বা ইনপুট সাইডের রেজিস্ট্যান্স গুলো দেখতে চাই,
তখন আমাদের দেখা যাবে যে সরাসরি এই তিনটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে এবং এই তিনটা রেজিস্ট্যান্স প্যারালাল। তার মানে আমি বলতে পারি যে ইনপুট ইম্পিডেন্স সমান সমান আর নট প্যারালাল আর ওয়ান প্যারালাল আর টু প্যারালাল বিটা আর ই। তার মানে আমি ইনপুট ইম্পিডেন্স সমান সমান বলতে পারি ইনপুট ইম্পিডেন্স ইকুয়াল টু আর ওয়ান প্যারালাল আর টু প্যারালাল বিটা আর ই। দেখো ওই জিনিসটাই এখানে, এই যে ইনপুট ইম্পিডেন্স সমান সমান আর ওয়ান প্যারালাল আর টু প্যারালাল বিটা আর ই। সো এখন আমরা আর ওয়ান আর আর টুটাকে যদি আর প্রাইম দ্বারা কনভার্ট করি তাহলে তুমি এভাবে বলতে পারো, অথবা তুমি যদি এইখানে সরাসরি অ্যান্সার দিয়ে দাও কোনো অসুবিধা নাই, ফুল মার্কসে পাবা। তাহলে আমার ইনপুট ইম্পিডেন্সটা কিন্তু খুব সহজেই আমি বের করতে পারছি যে ইনপুট ইম্পিডেন্স আর ওয়ান প্যারালাল আর টু প্যারালাল বিটা আর ই। আচ্ছা, অনুরূপভাবে সিমিলারলি আউটপুট ইম্পিডেন্স যখন আমরা বের করব, আমরা যখন আউটপুট ইম্পিডেন্স দেখব, তো দেখো এখানে আউটপুট ইম্পিডেন্সে দেখা যাচ্ছে সরাসরি এই দুইটা রেজিস্ট্যান্স। তার মানে আমরা সরাসরি বলতে পারি যে আউটপুট ইম্পিডেন্স সমান সমান আর সি প্যারালাল আর নট। আর যদি তুমি প্রথম থেকেই আর নটটা বাদ দিয়ে দাও তাহলে শুধুই বলতে পারবা জেড নট ইকুয়াল টু আউটপুট ইম্পিডেন্স ইকুয়াল টু আর সি। আর আর নটটা রেখে দিলে বলতে পারবা জেড নট ইকুয়াল টু আর সি প্যারালাল আর নট। সো আমাদের সেটাই বলা হয়েছে জেড নট ইকুয়াল টু আর সি প্যারালাল আর নট। এখানে আসলে ইকুয়াল টু হবে, নিয়ারলি ইকুয়াল টু হবে না, এটা সরাসরি ইকুয়াল টু হবে। আমি মিস্টেক করা হয়েছে আর কি, পরে আমি কারেকশন করব। সো এটা আসলে জেড নট ইকুয়াল টু আর সি প্যারালাল আর নট। এইখানে বলতে পারো নিয়ারলি ইকুয়াল টু, এখানে নিয়ারলি ইকুয়াল টু আমি যখন আর নটটাকে বাদ দেব বলতে পারি আউটপুট ইম্পিডেন্স নিয়ারলি ইকুয়াল টু আর সি, আউটপুট ইম্পিডেন্স নিয়ারলি ইকুয়াল টু আর সি। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এই সার্কিট থেকে আমি ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্সটা খুব সহজেই বের করে ফেলতে পারি। ওকে, এরপরে আমাদের, আচ্ছা তোমাদের এই ইম্পিডেন্স, ইনপুট ইম্পিডেন্স বা আউটপুট ইম্পিডেন্স এইটার ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ইনপুট ইম্পিডেন্স বা আউটপুট ইম্পিডেন্স যে এত সহজে বের করা যাচ্ছে এটার ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা ওকে, এখন এরপরে তাহলে কিন্তু আমি তিনটা পার্ট বের করার দুইটা পার্টও বের হয়ে গেল, ইনপুট ইম্পিডেন্স আর আউটপুট ইম্পিডেন্স বের হয়ে গেল। এখন আমাদের ফাইনাল পার্টটা হচ্ছে গেইন বের করতে হবে, তার মানে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজের রেশিওটা বের করতে হবে। এখন আমাদের বের করতে হবে গেইনটা, তার মানে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজের রেশিওটা আমাদের বের করতে হবে। সো আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজের রেশিও যখন বের করবা, এটা সবসময় তোমরা আউটপুট ভোল্টেজ থেকে স্টার্ট করবা। নরমালি আউটপুট ভোল্টেজ থেকে স্টার্ট করবা, তাতে দেখা যাবে যে পরবর্তীতে ইনপুট ভোল্টেজটা অটোমেটিক্যালি চলে আসবে, ক্যালকুলেশন করার সময় ইনপুট ভোল্টেজ অটোমেটিক্যালি চলে আসবে। সো আমরা যদি এখন বলি যে এইখানকার আউটপুট ভোল্টেজটা কত, এইখানকার আউটপুট ভোল্টেজটা কত, তাহলে কিভাবে আমরা বলতে পারি? আমরা জানি ভোল্টেজ সমান সমান কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, ভি ইকুয়াল টু আই আর। তার মানে আমি যখন এইখানকার ভোল্টেজ বের করব, তার মানে এইখানকার রেজিস্ট্যান্সকে এইখানকার কারেন্ট দ্বারা গুণন করে দিলেই হবে। তো আমার এইখানকার রেজিস্ট্যান্সটা যেহেতু আমি আর নটটাকে কনসিডারেশনে রাখছি, তাহলে এইখানকার রেজিস্ট্যান্স মানে হচ্ছে আর সি প্যারালাল আর নট, এটা রেজিস্ট্যান্স। আর এখানকার কারেন্টটা কোনটা? এখানকার কারেন্টটা দেখা যাচ্ছে যে আই নটটা হবে কি, এই যে এই কারেন্টটার সমান। এইখানকার কারেন্টটা হবে হচ্ছে এই যে বিটা আই বি। তার মানে হচ্ছে এখানকার ভোল্টেজ সমান সমান ভি নট সমান সমান বিটা আই বি ইন্টু আর সি প্যারালাল আর নট। আর একটা জিনিস হচ্ছে, দেখো আমরা যখন নর্মালি তোমরা ওয়ান ওয়ানে বা ওয়ান টুতে যেটা পড়ে আসছো, যখন যেখানে একটা ভোল্টেজ বের করো তখন দেখা যায় ভোল্টেজটা, কারেন্টটা প্লাস থেকে মাইনাসের দিকে আসে। কারেন্টের ডিরেকশন কিন্তু উপর থেকে নিচের দিকে যাওয়ার কথা, গ্রাউন্ডের দিকে যাওয়ার কথা, কিন্তু এইখানে দেখা যাচ্ছে এই কারেন্টের ডিরেকশনটা উল্টা। এটা দেখা যাচ্ছে গ্রাউন্ড থেকে উপরের দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, যার কারণে আমার কারেন্টের ডিরেকশনটা একটা মাইনাস দিতে হবে। তার মানে ভি নট সমান সমান মাইনাস বিটা আই বি ইন্টু এই রেজিস্ট্যান্স আর সি প্যারালাল আর নট। আর আর নটটা যদি শুরু থেকে বাদ দিয়ে দাও তাহলে শুধু আর সি রেজিস্ট্যান্স হিসাবে শুধু আর সি আসে। আচ্ছা, ওই জিনিসটাই দেখানো হয়েছে, দেখো এখানে তাই বলা হয়েছে ভি নট সমান সমান মাইনাস বিটা
আইবি ইন্টু আর সি প্যারালাল আর নট। আচ্ছা দেখো, এখন এই আইবিটাকে আমি ভোল্টেজে কনভার্ট করব। এই আইবিটাকে আমি এখন ভোল্টেজে কনভার্ট করব। দেখি সার্কিটে একটু যাই। দেখো সার্কিটের আমার আইবি কোনটা, এইখানকার কারেন্টটাকে আমরা আইবি বলা আছে, এই কারেন্টটা হচ্ছে আইবি। সো আমি এখানকার কারেন্টটাকে যদি ভোল্টেজে কনভার্ট করতে চাই তাহলে কি করব, এইখানকার ভোল্টেজকে এই রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করব। এইখানকার ভোল্টেজকে এই রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করব। আমরা জানি আই ইকুয়াল টু ভি বাই আর, আই ইকুয়াল টু ভি বাই আর। তার মানে এইখানকার ভোল্টেজটাকে এইখানকার রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করব। এই রেজিস্ট্যান্সের নাম হচ্ছে বিটা আর ই। আর এইখানকার ভোল্টেজটা কত, দেখো এইখানকার ভোল্টেজ মানে হবে কি, এইটা প্যারালাল, এইটা প্যারালাল, এইটা প্যারালাল হচ্ছে এই ভোল্টেজটা। সুতরাং আমরা এটা সহজেই অনুমান করতে পারি, বুঝতে পারি যে এই ভিআইটা এইখানে যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা এখানেও আছে, সেই ভোল্টেজটা এখানেও আছে, সেই ভোল্টেজটা এখানেও আছে। আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান থাকে। যেহেতু এই তিনটা রেজিস্ট্যান্সই প্যারালাল, সুতরাং এই তিনটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে সেম ভোল্টেজ এবং ভোল্টেজটা হচ্ছে ভিআই। সুতরাং আমি বলতে পারি যে আইবি সমান সমান ভিআই ডিভাইডেড বাই বিটা আর ই। তার মানে আমি আইবি ইকুয়াল টু বলতে পারি যে আইবি ইকুয়াল টু ভিআই ডিভাইডেড বাই বিটা আর ই। ওই জিনিসটাই বলা হয়েছে। দেখো এই যে ভি আইবি ইকুয়াল টু ভিআই ডিভাইডেড বাই বিটা আর ই। এখন এই আইবির ভ্যালুটা আমি এখানে বসাবো। এই আইবির ভ্যালুটা এখানে বসাবো, তখন দেখা যাবে যে ওখানে আর কারেন্টের কোনো অপশন থাকবে না, ভোল্টেজের অপশনে চলে আসবে। সেই জিনিসটাই আমি করলাম। দেখো ওখানে আইবির পরিবর্তে এখন আমি এই জিনিসটাই, যে আইবির পরিবর্তে ভিআই ডিভাইডেড বাই বিটা আর ই বসালাম। আইবির পরিবর্তে ভিআই ডিভাইডেড বাই বিটা আর ই বসালাম। এখন আমার বিটা আর বিটা বাদ যাবে, বিটা আর বিটা বাদ যাচ্ছে এবং ভিআইটাকে আমি লেফট সাইডে নিয়ে আসলাম, তাহলে দেখো আমার লেফট সাইডে অটোমেটিক্যালি আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ চলে আসলো। লেফট সাইডে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ চলে আসলো। আর আমরা জানি যে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু ভোল্টেজ গেইন। তার মানে আমি বলতে পারি ভোল্টেজ গেইন সমান সমান মাইনাস আর সি প্যারালাল আর নট ডিভাইডেড বাই আর ই। অথবা যদি আর নটটাকে বাদ দিলে কি আসবে, যে এভি সমান সমান বা নিয়ারলি ইকুয়াল টু মাইনাস আর সি ডিভাইডেড বাই আর ই। তুমি এখানেও অ্যান্সার রাখতে পারো, এখানেও রেখে দিতে পারো। এই পুরাটা আর নটটা রেখেও দিতে পারো, আবার আর নটটা বাদও দিতে পারো। তাহলে আমি ভোল্টেজ গেইনটাও পেয়ে গেলাম। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে ক্যালকুলেশনের ভিতরে? আচ্ছা স্যার, আর নটটা বাদ কেন দিব স্যার? আর নটের ভ্যালু সবসময় অনেক বড় হয়, আর নটের ভ্যালু লাইক ইনফিনিটিভ হয়, এই জন্য আমরা বাদ দিই। বুঝছি স্যার। তাতে ক্যালকুলেশনের সুবিধা হয়, কারণ এই অঙ্কটাতে তুমি আর নট রেখে করতে পারবা, এরপরের কিছু অঙ্কগুলোতে আর নট রেখে করা যাবে না, এই জন্য একদম অবশ্যই বাদ দিতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশনে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ওকে, এখন তারপরে আসি। দেখো এই যে এখানে কিন্তু একটা মাইনাস সাইন আছে, তো গেইন মাইনাস, এটা দ্বারা কি হচ্ছে, গেইন মানে কি আমাদের কতটা লাভবান হচ্ছে। সো গেইন যখন আমার মাইনাস থাকে, এই গেইনটা যখন আমার মাইনাস থাকে তখন কিন্তু এটা কি বোঝায়, আমরা জেনারেল বিজনেসের ক্ষেত্রে কিন্তু যদি বলি গেইন মাইনাস, তার মানে আসলে তার লস হয়ে গেছে, তার বিজনেসে কোনো প্রফিট হয়নি, লস হয়ে গেছে, তাই না? কিন্তু এইখানে অ্যাম্পলিফায়ার ক্ষেত্রে এই মাইনাসের অর্থ আসলে লস হয়নি, মানে সিগন্যাল ছোট হয়ে যায়নি। এখানকার মাইনাসের অর্থ হচ্ছে ফেজ শিফট হয়ে গেছে। ফেজ শিফট জিনিসটা কি, দেখো এই আমার এই সার্কিটটা, এই অংশটা হচ্ছে ইনপুট সিগন্যাল। সো ইনপুট সিগন্যালের ফার্স্ট হাফ সার্কিট মানে প্রথম হাফ সাইকেল দেখো পজিটিভ সাইডে,
তখন কি হবে, এখানে যদি মাইনাস থাকে তখন আউটপুট সিগন্যালের প্রথম হাফ সাইকেলটা নেগেটিভ হয়ে যাবে। যদি এখানে মাইনাস থাকে তাহলে ইনপুটের প্রথম হাফ সাইকেল পজিটিভ হলে আউটপুটের প্রথম হাফ সাইকেল নেগেটিভ হয়ে যাবে। পরের হাফ সাইকেলটা আবার সেরকম উল্টা, মানে পুরো ফেজ শিফট হয়ে যাবে। আর যদি এখানে মাইনাস না থাকে তখন কিন্তু আর ফেজ শিফট হতো না, শুধু অ্যাম্পলিফাই হইতো। প্রথম হাফ সাইকেল এখানেও পজিটিভ, এখানেও প্রথম হাফ সাইকেলে পজিটিভই থাকতো। ঠিক আছে, সো এই জিনিসটা কিন্তু তোমাদের পরীক্ষাতে যখন এটা অ্যান্সার করবা, এই মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে এটা বলতে হবে। এটা না বললে দেখা যাবে সামান্য একটু নাম্বার কমে যাবে, দেখা যাবে যে 20-র ভিতরে হয়তো বা 19 বা 18 মার্কস পাবা যদি তুমি এই মাইনাসটা ডিক্লার উল্লেখ না করে দাও। শুধু কি উল্লেখ করে দিবা, তুমি ছবি আঁকায় দেখাইলেও হবে, ছবি না আঁকে যদি বলো যে -180 ডিগ্রি ফেজ শিফট, মাইনাস সাইন ইন্ডিকেট 180 ডিগ্রি ফেজ শিফট, এটা উল্লেখ করে দিলেও হবে। অথবা মাইনাস সাইন ইন্ডিকেট ফেজ শিফট বা ফেজ রিভার্স, ফেজ রিভার্স উল্টে যাবে, ফেজটা উল্টে যাবে, তোমাকে এই জিনিসটা ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে মাইনাস সাইন দ্বারা বোঝাচ্ছে 180 ডিগ্রি ফেজ শিফট অথবা ফেজ রিভার্স, ফেজটা উল্টে যাচ্ছে, এটাই বোঝায় আর কি মাইনাস সাইন দ্বারা। এখন বলো তোমাদের কোনো ব্যাপারে কোনো কোশ্চেন আছে কিনা, ফেজ শিফটের ব্যাপারে বা ক্যালকুলেশনের ভিতরে। আচ্ছা, আর একটা জিনিস বলি, তোমাদের অনেক সময় কোশ্চেনের সাথে লেজুর কোশ্চেন হিসেবে থাকে, আমি যদি এই ফেজ শিফটটাকে ওভারকাম করতে চাই তখন কি করতে হবে। এই ফেজ শিফটটা আমি চাই না, আমি চাচ্ছি সেম ফেজেই থাকবে। অ্যান্সারটা হচ্ছে আমাকে আরেকটা অ্যাম্পলিফাই, সিমিলার আরেকটা অ্যাম্পলিফাই সার্কিট অ্যাড করতে হবে, মানে আউটপুটের সাথে আরেকটা অ্যাম্পলিফাই সার্কিট দিতে হবে। তার মানে প্রথম সার্কিটের আউটপুটটা হবে পরের সার্কিটের ইনপুট হিসেবে। তখন অবশ্য অ্যাম্পলিফাই আরো বেড়ে যাবে, সিগন্যালের অ্যাম্পলিফিকেশন আরো বেড়ে যাবে। আচ্ছা হ্যাঁ, মাইনাস সাইনটা দ্বারা বোঝাচ্ছে, মাইনাস সাইনটা দ্বারা আচ্ছা আচ্ছা একটু আগে এটা এইখানে বি নট ইকুয়াল টু মাইনাস বিটা, তার মানে আমাকে সার্কিট থেকে আসতে হবে। দেখো এইখানে আমরা জানি যে এইখানকার ভোল্টেজ, আমরা যে কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি ভোল্টেজ বের করতে চাই আমরা করব কি, রেজিস্ট্যান্স গুণন কারেন্ট। রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ বের করতে চাইলে আমি রেজিস্ট্যান্স গুণন কারেন্ট, এবং কারেন্টটা কিন্তু আমি যে কারেন্টটা বললাম, আমাকে এটা বলার দরকার নাই যে কারেন্টের ডিরেকশনটা গ্রাউন্ডের দিকে থাকবে, এটা হচ্ছে কমন যে কারেন্টের ডিরেকশনটা গ্রাউন্ডের দিকে থাকবে। সো এইখানে ক্ষেত্রেও আমাকে তাই, আমি যখন এইখানকার ভোল্টেজ বের করব এই রেজিস্ট্যান্সটাকে কারেন্ট দ্বারা গুণন করতে হবে। এখন এইখানকার কারেন্টটা কি, এখানকার কারেন্ট তো আমার দেওয়াই আছে বিটা আইবি, কিন্তু ডিরেকশনটা দেখা যাচ্ছে, ডিরেকশনটা কিন্তু যদি উপরের দিকে হইতো, এই অ্যারো সাইনটা যদি উপরের দিকে হইতো তাহলে কিন্তু ঠিক ছিল। অ্যারো সাইনটা উপরের দিকে হলে আমি বুঝতাম কারেন্টটা উপর থেকে নিচের দিকে আসতেছে, কারণ কারেন্টটা এই গ্রাউন্ডের দিকে আসতেছে, এইখানকার গ্রাউন্ডের দিকে আসতেছে। কিন্তু যেহেতু কারেন্টের সাইনটা এখানে এই দিকে নিচের দিকে, তার মানে এখানে কারেন্টটা আসলে উপরের দিকে যাচ্ছে, গ্রাউন্ড থেকে উপরের দিকে যাচ্ছে। তার মানে হচ্ছে আমার কারেন্টের ডিরেকশনটা উল্টা হচ্ছে। আমরা নরমালি যেটা জানি যে ভোল্টেজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স গুণন কারেন্ট, কিন্তু এইখানকার কারেন্টের ডিরেকশনটা উল্টা, যার কারণে একটা মাইনাস সাইন দিতে হবে। এই জন্য আমার আসলো যে মাইনাস কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবং নরমালি আমাদের প্রায় সব ক্ষেত্রে এরকমই হবে, এটা মাইনাস সাইন দিতে হবে আর। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা সার্কিট ছিল, কিন্তু আসলে আমাদের সময়ের স্বল্পতার জন্য আমরা এটা আসলে নেক্সট উইকে, নেক্সট মানডে আমরা এইটা শুরু করব আর কি। নেক্সট মানডে তার একটা সার্কিট দেখবো। তো আমাদের আসলে মানে খুব আস্তে আস্তে বলা বা একাধিকবার বলার কারণে আমাদের একটু সময় বেশি লাগে। তো আমাদের সময় বেশি লাগুক তাতে অসুবিধা নাই, আমাদের হাতে প্রচুর সময় আছে। তো আমরা একটু আস্তে আস্তে আগাই, তোমাদের যেন
তোমরা যেন খুব ভালোভাবে বুঝতে পারো আর কি, সেই জন্য। তো স্যার আমরা এখন সিলেবাসের কোন পর্যায়ে আছি, মানে কেমন? সিলেবাসের 60% ক্রস করতেছে আর কি। মাত্র? হ্যাঁ হ্যাঁ, কারণ তোমাদের ডায়োডটা ছিল হচ্ছে 40%, আর বিজেপিটা আরো 40%, তার 20% হচ্ছে মসফেট। সো আমরা যেহেতু বিজেটিতে এখন বিজেটির মাঝামাঝির দিকে আর কি, মাঝামাঝি না, বিজেটির মোটামুটি শুরুর দিকে একটু আগাচ্ছি আর কি। তো আরেকটা জিনিস যে বিজেটির আমাদের এই অ্যাম্পলিফাই সার্কিট, আমরা অনেকগুলো অ্যাম্পলিফাই সার্কিট দেখবো, অ্যাম্পলিফাই সার্কিট হয়ে গেলেই বিজেটি শেষ। এখন শুধু আমরা এই অ্যাম্পলিফাই সার্কিট গুলোই দেখবো, তাতে আমাদের বিজেটি শেষ হয়ে যাবে, এরপরে আমরা মসফেট শুরু করবো। সো আমাদের মনে হয় আরো অ্যাটলিস্ট 3 উইকস লাগবে, 3 উইকস থেকে 4 উইকস লাগবে। তারপরে আমরা মানে নেক্সট মান্থের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে আমরা শুরু করবো মসফেট, আর যদি সবকিছু স্বাভাবিক থাকে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমি স্টপ করে দিলাম, স্টপ শেয়ারিং এ চলে গেলাম। আর এটা